আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সফরে থাকার জন্য আপনাদেরকে আবারও নিয়মিত সংবাদগুলো আমি দিতে পারছি না, কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিনের আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটা খবর সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাবো। এর মধ্যে ইরান আমেরিকাকে অবাক করে দিয়ে 15,000 কিলোমিটারের মিসাইল নির্মাণে নজর দিয়েছে। আর ইরানকে এই বিষয়ে সহযোগিতা করছে স্বয়ং রাশিয়া। পাশাপাশি ইরানকে আরও গুরুত্বপূর্ণ নকশা হস্তান্তর করেছে চীন, এমন তথ্য কয়েকটি আউটলেটে আসছে। বলা হচ্ছে এবার হাইপারসনিক নয়, সুপারসনিক মিসাইল ইরানের হাতে তৈরি হচ্ছে চীনের সহযোগিতায়। পাশাপাশি সৌদি আরব এবং তুরস্ক মিলে যে জোটটি হলো পাকিস্তানকে সঙ্গে নিয়ে, সেই জোটটি নিয়েও নানান রকম আলোচনা আসছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার, ইরানকে আর হারাতে না পেরে এবার মার্কিন জেডি ভেন্স বলছেন নিউক্লিয়ার নয়, এবার আমেরিকাকে রক্ষাই আমাদের টার্গেট। তার মানে কি? এতদিন তারা বলতো ইরানকে ধ্বংস, এখন তারা বলছে ইরান নয়, তাদের আমেরিকা রক্ষা। তার মানে ইরান আমেরিকাকে কি ধ্বংস করে দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠে আসছে। পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই, ইসরায়েলের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, ধরেন আব্রাহাম অ্যাকর্ড, কারা কারা আছে? জর্ডান, বাহরাইন, মরক্কো, আরব আমিরাত, মেবি কোনো একটা দেশে হয়তো এলোমেলো হতে পারে। তো মধ্যপ্রাচ্যের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যাদের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে তারা একটা সময় মিশরের মতো ধ্বংস হয়ে যাবে। একটা সময় পৃথিবীতে মুসলিম রাষ্ট্র বলতে সবার আগে সামরিক বা অর্থনৈতিক বা সকল ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং দেশটি ছিল মিশর। এবং সেই মিশর যখন ইসরায়েলের সাথে সম্পৃক্ত হলো, সেই মিশরের অবস্থান আজকে একেবারে মুসলিম রাষ্ট্রের সবচেয়ে তলানিতে। বলা হচ্ছে আগামী 1-1.5 যুগের মধ্যে আরব আমিরাতের অবস্থা করুণ হবে, কারণ আরব আমিরাত ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়েছে বা তাদের সম্পৃক্ত হয়েছে বা তাদের সাথে একজোট হয়েছে বা তাদের স্বীকারি মানে তাদেরকে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এবং আপনারা দেখেন বাহরাইনের অবস্থা, জর্ডানের অবস্থা। তবে কিছু বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন আউটলেটে এরকম খবরও আসছে, আজ হোক কাল হোক মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র চলে যাবে ইরানের পেটের ভেতরে। কারণ ইরানকে যারা এ পর্যন্ত মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে হামলার সুযোগ দিয়েছে, ইরান সেসব রাষ্ট্রকে রাখবে না। ইতিমধ্যে আমেরিকা অনেক আরব দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন অনেকগুলো ঘাঁটি বন্ধ করে তাদের বাহিনীকে ফেরত পাঠানো হয়েছে, অর্থাৎ তাদের ঘাঁটি বন্ধ করে ফেলেছে আমেরিকা অনেক আরব রাষ্ট্রে। তো এই যুদ্ধে যদি ইরান জিতে যায় তাহলে অনেক আরব রাষ্ট্র নদী পার হয়ে ইরান ঢুকে পড়বে এবং সেইগুলি তাদের কন্ট্রোলে নেবে। হয়তো কিছু সৌদি আরবের পেটে চলে যাবে, কিছু ইরানের। এটা নিয়ে আমি কাল পরশু একটা দুর্দান্ত স্পেশাল ইভেন্ট করব, সেখানে অনেক ডিটেল আলোচনা করব। দর্শক, তারপরে যে বিষয়টা আসছে আলোচনায় সেটা হলো যে রাশিয়া ইরানকে 15,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরির সকল সহযোগিতা করছে, এমন তথ্য কিছু আউটলেটে চলে আসে। আপনারা জানেন গত 1 দিন বা 2 দিন বা 3 দিন এর মধ্যে আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছিলাম যে ইরান আইসিবিএম তৈরিতে নজর দিচ্ছে। কারণ ইরানের যিনি সামরিক উপদেষ্টা আয়াতুল্লাহ আলী খামেনির, এখন বর্তমান তার ছেলে মুস্তফা খামেনির, তিনি স্পষ্ট বলছেন যে আমরা আমেরিকাকে দুটো সারপ্রাইজ দিতে চাই। এক, আমেরিকা যদি আমাদের নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে আমরা নিউক্লিয়ার জবাব দেব। ইতিমধ্যে কালকে থেকে আপনারা সকল গণমাধ্যমে দেখেছেন যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের রাজনৈতিক যিনি অ্যাডভাইজার এবং তাদের সামরিক অ্যাডভাইজার, তারা একাধিক বক্তব্য দিয়েছে এবং প্রত্যেকটি বক্তব্যের মধ্যে যে বিষয়টি এসছে সেটি হলো ইরান কি নিউক্লিয়ার বানাবে? সে উত্তরে তারা বলছে আমেরিকা যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করে সেই ক্ষেত্রে ইরান অবশ্যই নিউক্লিয়ার বানাবে। এখন বানাবে না বানিয়ে ফেলছে এটা তারা বলছে না, তারা বলছে আমরা বানাবো। এবং ইরান এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নিউক্লিয়ার। ধারণা করছি ইরান বানিয়ে ফেলেছে, হয়তোবা একটা মোক্ষম টাইমে পরীক্ষা চালাবে অথবা ঘোষণা দেবে। এবং ইরান বলছে যে আমরা এখন নিউক্লিয়ার দিয়ে জবাব দিতে চাই। এই বক্তব্যটি প্রমাণ হয়ে গেছে যে ইরান এতদিন তারা বলছিল নিউক্লিয়ার বানাবে না, এখন তারা ইরান বলেই দিচ্ছে যে আমরা নিউক্লিয়ার বানাবো, মানে
বানিয়ে ফেলছি অথবা বানাচ্ছি, এটাই। তো মিস্টার জেডি ভেন্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলছেন যে আমাদের মূল টার্গেট ছিল ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার বোমা বানাতে দেব না, তবে এখন আমাদের টার্গেট সেটা নয়। আমাদের টার্গেট আমেরিকানদের তেল গ্যাস অল্প দামে কেনার রাস্তা করে দেয়া, অর্থাৎ হরমুজ, বাবুল মান্দাব এই অঞ্চলগুলো ইরান বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বের জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, এই সংকট শুধু এই অঞ্চলে না, এটা আমেরিকানদের গায়েও তাপ লেগেছে এবং আমেরিকানরা তারা এখন তেল অনেক দামে কিনতে হচ্ছে, তাদের যেই মূল্যে তেল ছিল সেটা কয়েকগুণ বেড়ে গেছে। তো জেডি ভেন্স বলছেন যে আমাদের এখন টার্গেট আমেরিকানদেরকে তেল গ্যাসের ক্ষেত্রে ন্যায্যতা বা ন্যায্য মূল্যে কেনার সুযোগ তৈরি করে দেয়, আমাদের এখন তেলটা মূল ফোকাস। তার মানে কি, ইরান নিউক্লিয়ার বানাবে কি বানাবে না এটা আমেরিকার আর ফোকাস নেই, সরে গেছে, এটা হয়তো দ্বিতীয় স্টেজের ফোকাস। তাহলে কি হচ্ছে যে বিষয়টি যে ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার তৈরিতে নজর দিচ্ছে, কিন্তু আমেরিকা ইরানের কাছে হেরে যাওয়ায় তারা এখন এই বিষয়টি এর আলোচনায় রাখছে না। মার্কিন সিনেটর আজকে এই স্পষ্ট একজন বক্তব্য দিয়েছেন, একজন লেডি সিনেটর, তিনি বলছেন যে আমেরিকা ইরানে একটা নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা করছেন এবং সেই হিসেবে তারা গোছাচ্ছেন সব কিছু। তার মানে ইরানে নিউক্লিয়ার অ্যাটাক আমেরিকার পক্ষ থেকে হতে পারে, এটা মার্কিন সিনেটর বলছেন এবং তিনি ইস্তফা দিয়েছেন। তো তার এই বক্তব্যটি যদি রাইট হয় তাহলে ইরান ভয়াবহ আক্রমণের মধ্যে পড়ছে, তাহলে ইরান কী জবাব দেবে? সেই জবাবটাও ইরান রেডি করে রেখেছে। হয়তোবা নিউক্লিয়ার অ্যাটাক হলে নিউক্লিয়ার জবাব হবে, অথবা কোনো আইসিবিএম অ্যাটাক হবে। এই আইসিবিএম ইরানের কাছে আছে, ইরান এই বিষয়ে কিছু বলছে না, তারা এটাকে আলোচনায় রাখছে। আইসিবিএম হয় রাশিয়া দেবে, হয় ইরান দেবে, তাদের কাছে আইসিবিএম আছে এবং উত্তর কোরিয়াও দেবে, এই ঘোষণাটিও আসছে। কারণ এই দুটো দেশ ইরানকে এখন 15,000 কিলোমিটারের মিসাইল তৈরিতে সকল সহযোগিতা করছে। আবার ইরান বিশেষ নকশা, সুপারসনিক স্পিডের সে মিসাইলের নকশা দিয়েছে ইরানকে, এটি নিয়ে এখন আলোচনা চলছে। এখন সবচেয়ে বড় যে ধাক্কাটা আসছে সেটা হলো ইরান তার শত্রুকে যেভাবে আটকে ফেলেছে, মানে আমেরিকা তাকে, মানে ইরান যেভাবে আমেরিকাকে আটকে ফেলেছে, এখন ডোনাল্ড ট্রাম্প আসলে এখান থেকে কোনো এক্সিট রুট পাচ্ছেন না। তিনি বারবারই হরমুজ নিয়ে নানান কথা বলছে, কিন্তু হরমুজ পুরোপুরি ইরানের কন্ট্রোলে। তো এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আলোচনা এখন যে ইস্যুটি নিয়ে, যে আমেরিকা কি ইরানের কাছে নত হয়ে বিষয়টি মেনে নেবে নাকি নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। এই নিউক্লিয়ার অ্যাটাকটি দিন যত যাচ্ছে তত সম্ভাবনা বাড়ছে, কিন্তু পর্দার আড়ালে অনেকগুলো দেশ ভূমিকা রাখছে যেন এই নিউক্লিয়ার অ্যাটাকটি না করে। কারণ ইরান স্পষ্ট বলছে যে আমাদের নেক্সট টার্গেট হবে, যদি আমরা বড় হামলা শিকার হই তাহলে আরবের অনেক দেশ মাটির সাথে মিশে যাবে। এখন কোন দেশটি বলা যাচ্ছে না, কিন্তু ইরান এই কাজটি করবে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন ইরান আরবের মোটামুটি গালফের প্রত্যেকটা দেশে হিট করেছে, তারা ইরানকে কিচ্ছু করতে পারেনি। এর মাধ্যমে এটা বোঝা গেছে এই অঞ্চল থেকে আজ হোক কাল হোক আমেরিকা পালাবে, এটা কনফার্ম, এটা ইরান বুঝে গেছে এবং ইরান এই স্ট্র্যাটেজিকে মূল খেলাটা সাজিয়েছে। কি সেটা? ইরান কোনোভাবে আমেরিকাকে গালফে থাকতে দেবে না, এবং আজকে হোক আর 6 মাস পরে হোক বা 2 বছর পরে হোক, আস্তে আস্তে আমেরিকা গালফ ছেড়ে চলে যাবে। আর গালফ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো আরব রাষ্ট্রগুলো ইরানের গ্রিপে চলে আসবে। হয়তো এখানে একটা চুক্তিও হতে পারে সৌদি আরবের সাথে, যে তুমি নদীর ওপারেরগুলি নাও, এপারেরগুলি আমি নেই। এটা হতে পারে। কেন হতে পারে? কারণ এই রাষ্ট্রগুলো যারা আমেরিকার সাথে এতদিন মিত্রতা তৈরি করে ইরানের 12টা বাজিয়েছে, তাদের অবস্থা দুর্বল হয়ে যাবে। অনেক ছোট ছোট রাষ্ট্র আছে, কাতার, কুয়েত, এগুলো ছোট ছোট দেশ, এগুলো ইরানের পেটে চলে আসতে পারে। বাট এখানেও আবার এরদোয়ান একটা স্ট্রং ভূমিকা রাখছে, কারণ এরদোয়ান এখন পর্যন্ত ইরানকে সমীহ করছে বা ইরানকে তার পক্ষে রাখছে, অথবা আমেরিকার এগেনস্টে ইরানকে সহযোগিতা করছে, যাতে করে কখনো ইরান এরকম আগ্রাসী মনোভাব বা দখলদারিত্বের চিন্তা করলে সেখানে রজব তৈয়ব এরদোয়ান ইরানকে শান্ত করতে পারে, অথবা মূল আলোচনার টেবিলে একটা বড় রকম দাবির জন্য অথবা থামিয়ে দিতে পারে ইরানকে। কারণ ইরান আমেরিকাকে এই অঞ্চল থেকে খেদাতে পারলে এই ইরান এরকম থাকবে না, এই ইরান তখন বিএনপি হয়ে যাবে। বিএনপি হবে, বুঝছেন তো? বিরোধী দলে বিএনপি একেবারে বিড়াল থাকে, ক্ষমতায় বসার পর বিএনপি কী করছে মোটামুটি বুঝতে পারছেন। তো এটা ইরান হতে পারে, অসম্ভব কিছু না। সবসময় বিএনপির পক্ষে, ইরানের পক্ষে বলি বলে
বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে আসলে কি হবে, এগুলো নিয়ে অনেক আলোচনা চলছে। তবে দুটো বিষয় এখন আলোচনার সবচেয়ে তুঙ্গে রয়েছে। এর মধ্যে যে ইসরায়েল তার পরাজয় মোটামুটি বুঝে ফেলছে, আমেরিকাও তার পরাজয় গোনা শুরু করে দিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলতে শুরু করেছে যে ইরানের কাছে আমেরিকার পরাজয় হয়ে গেছে। তাহলে এই পরাজয়টায় আমেরিকা আসলে কী কী হারাবে? আমেরিকা কেবল 4টা শর্ত মেনে হরমুজের নেভাল ব্লকেট তুলে চলে গেলেই হবে, নাকি আমেরিকাকে ইরান বাধ্য করবে এই অঞ্চল ছেড়ে যেতে? সেই নীল নকশা বা সেই সাজানো প্ল্যানগুলো এখন একটার পর একটা ইরান বাস্তবায়ন করছে। পাশাপাশি ইরান এমন কিছু টার্গেটে এগুচ্ছে, যেটা বললাম আইসিবিএমের ব্যাখ্যাটা আমি অনেকবার দিয়েছি এর আগে, আবার নতুন করে বলি। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক যে মিসাইলের কথা বলছি, এটা ইরান থেকে মারলে স্বয়ং আমেরিকার ভেতরে গিয়ে ঢুকবে। ইরান এখন সেই দিকে নজর দিচ্ছে। তো এটাও আমেরিকার জন্য একটা টেনশনের কারণ হবে, কারণ তারা বুঝে গেছে যে ইরানকে তারা শেষ করতে পারেনি, বরং তারা এখন ভীমরুলের চাকে আটকে গেছে। এখন ভীমরুল তাদেরকে উড়ে উড়ে চারদিকে ঘিরে কামড়াচ্ছে। মৌমাছির বাসায় কখনো ঢিল মেরেছেন? বা ভীমরুলের বাসায় ঢিল মেরে আপনি পালাতে পারবেন না, সব আপনাকে একসাথে এসে টার্গেট করবে চারদিক থেকে, আর যেখান দিয়ে পারবে হুল ঢুকাবে আপনার শরীরে। এরকম ছোটোবেলায় ঢিল মেরে মৌমাছির অনেক কামড় খেয়েছে, মানে এটার অভিজ্ঞতা আছে। তো ইরান এখন চারদিক থেকে আমেরিকাকে ঘিরে ফেলছে। আমেরিকার কোনো ধমকে কাজ হচ্ছে না, ইরান উল্টো আরও জোরে ধমক দিচ্ছে আমেরিকাকে। এভাবে সব কিছু কন্ট্রোল করছে। তার মানে এইটুকু বলতে পারি, আপাত দৃষ্টিতে ইরানের কাছে আমেরিকার কোনো জয়ের সম্ভাবনা নেই। এখন যদি আমেরিকা এখান থেকে বাঁচার জন্য কোনো নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, তখনই বোঝা যাবে ইরানের কাছে নিউক্লিয়ার আছে কি না। কারণ পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক যদি ইরান না চালায়, তাহলে বুঝতে হবে ইরান তৈরি করতে পারেনি। আর যদি পাল্টা নিউক্লিয়ার অ্যাটাকে ইরান চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্য আমার মনে হয় এক নতুন ভাগাড়ে পরিণত হবে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি এই অস্ত্র ব্যবহার করে ফেলে আমেরিকা, তখন তারা নিশ্চিত হবে যে আমাদের বেঁচে থাকার জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু অস্ত্র দরকার 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 দরকার। আমেরিকা যদি ইরানের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে চীন এবং রাশিয়াকে চরম সুযোগ তৈরি করে দিবে পরমাণু অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে। রাশিয়া, আপনি জানেন, প্রায় 1000 দিন ধরে যুদ্ধ করতেছে ইউক্রেনের সাথে। রাশিয়ার কাছে যে পরমাণু অস্ত্র আছে, সে যদি চায় জাস্ট 2 ঘন্টার মধ্যে পুরো ইউক্রেনকে ধ্বংস করে দিয়ে ইউক্রেন দখল করে নিতে পারে। সমসাময়িক ইরান ইস্যু নিয়ে যুক্ত আছে আমি নাজমুল হক। আপনারা জানেন যে আজ কিছুক্ষণ আগেই একটা টুইট একেবারে ইরান ইস্যুর বিষয়টাকে বিশ্বব্যাপী একটি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একসময়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু টেলর গ্রিন, সে তার এবং সে সাবেক এক্স মেম্বার ছিল, কংগ্রেস মেম্বার ছিল, তাই তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সে তার টুইটে কিছুক্ষণ আগে যে বার্তাটা দিল, সেটা খুবই ভয়ের একটি বার্তা। সেটা হচ্ছে যে আমেরিকার যে স্ট্র্যাটেজিক্যালি যে মিটিং হয়, কৌশলগত যে মিটিংটা, সেই মিটিংয়ে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরানের উপর পরমাণু হামলা চালাবে, মানে অর্থাৎ পরমাণু বোমা ইউজ করবে। আমরা জানি যে পৃথিবীতে পরমাণু বোমাটা একবারই ইউজ হয়েছে আবিষ্কারের পর, সেটা হচ্ছে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। এছাড়া আর পৃথিবীতে কখনই পরমাণু বোমা ইউজ করা হয়নি। এটা সবার যেসব দেশ, 9টা দেশ, যারা আমরা জানি যে বিশ্বব্যাপী স্বীকৃতি 9টা দেশ যাদের কাছে পরমাণু বোমা রয়েছে, এটা শুধু তারা স্টকেই ব্যবহার করে মানে রেখে দিয়েছে, বাট পৃথিবীর কোথাও আর এটা ব্যবহৃত হয় নাই। কিন্তু যখন এটা স্ট্র্যাটেজিক্যাল মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং কোনোভাবেই আমেরিকা ইরানের সাথে পেরে উঠতে পারছে না, তখন তারা এই চরম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এবং আমেরিকার অনেক বিশ্লেষকই এটা বারবারই আশঙ্কা করতেছিল যে ডোনাল্ড ট্রাম্প যে মেজাজের মানুষ, সে এই হারটাকে এত সহজেই মেনে নিতে পারবে কিনা, এটা সন্দেহের জায়গা ছিল। এবং এই হারের চরম মাত্রায় সে একটা বেপরোয়া হয়ে যেতে পারে। তবে এটা বাস্তবতা কতটুকু, আমরা যদি সেটা বুঝতে চাই, আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু অনেকটা আপনার খুব দ্রুত চেঞ্জ হয়। আপনি দেখবেন যখন 28 ফেব্রুয়ারি বোমা হামলা হলো তেহরানের উপর, তখন 2 মার্চ সে ঘোষণা দিল যুদ্ধটা 4-5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক এই মার্চ মাসের 31 তারিখ গিয়ে সে ঘোষণা দিল যুদ্ধটা আর 2 সপ্তাহ চলবে। 31শে মার্চের পর যখন সেগুলো কোনো প্রতিফলন হলো না, তখন সে 16 এপ্রিল গিয়ে ঘোষণা দিল যুদ্ধটা আর 2 মাস চলবে।
তারপরে যখন এটা কোনো কিছু হলো না, 23 মার্চ গিয়ে বললো যুদ্ধটা খুব দ্রুত শেষ করবে। আসলে ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো আমরা আস্থা আনতে পারিনি এই জন্য যে তার কথার অনেক কিছু ইমব্যালেন্সড দেখা যায়। তবে যেহেতু এটা কৌশলগত একটা মিটিংয়ে আলোচনা হয়েছে, এটা একটু সেন্সিটিভিটি আছে। তারপরও এই পরমাণু বোমা ব্যবহারের জন্য তাদের কংগ্রেস, তারপর হচ্ছে রিপাবলিক, ডেমোক্রেট পার্টি, তাদের সম্মিলিত সকল জায়গার একটা মতামতের প্রয়োজন আছে। তবে তার যে ঘনিষ্ঠ টেলর গ্রিন যে কথাটা বললো, এটা 3টা বার্তা হতে পারে। প্রথম বার্তা হচ্ছে, এই বার্তাটাতে প্রথম আমরা যেটা বুঝে ফেলছি যে আমেরিকার কাছে আসলে আর কোনো বিকল্প নাই, সে তার সর্বোচ্চ বিকল্প ব্যবহারের কথা চালাচ্ছে। ব্যবহার হবে বা না হবে এটা সে পরের বিষয়। দ্বিতীয় যে বিষয়টা প্রকাশিত হচ্ছে, এটা এরকম আছে যে তার মাধ্যমে বলা হয় এটা ইরানিদের উপর একটা চাপ তৈরি করা বা তাদের মিত্রদের উপর একটা চাপ তৈরি করার একটা কৌশল হতে পারে। তৃতীয় হচ্ছে, এটা এমন হতে পারে যে আসলেই তারা এই হিরোশিমা এবং নাগাসাকির মতো এটা ব্যবহার করে ফেলতে পারে। তার মানে একটা পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। কারণ আমরা জানি যে আমেরিকা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের গতকালকের যদি আমরা রিপোর্টটা দেখি, সেখানে তারা বলল যে ইরান এই যে 60 দিন, আজকে তো আপনারা জানেন যে আজকে 17ই অগাস্ট, 17ই জুন যে 60 দিনের MOU চুক্তিটা স্বাক্ষর হয়েছিল, আজকে এটার দিন 60 দিন শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই। এই 60 দিনের চুক্তিটা শেষ হওয়ার পর এখন আসলে যুদ্ধটা কোন দিকে যাবে এটার কোনো নির্দিষ্ট আর কোনো রোড ম্যাপ নাই। MOUর আন্ডারে সবাই একটু নরমে গরমে কাজ করেছিল। আমরা এর মধ্যে একটু বলে নেই, ইরান যুদ্ধটাকে শুরু থেকেই নরম এবং গরম মিলিয়ে, অর্থাৎ নরম গরম বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ডিপ্লোমেসি এবং যুদ্ধ ময়দান দুইটাকেই তারা একসাথে দখলে রেখেছিল। যুদ্ধের ময়দানে যেমন তারা খুব ভয়াবহ আক্রমণ করেছে, ঠিক আবার ডিপ্লোমেসিতে তারা খুব পারদর্শিতা দেখিয়েছে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প যখন ডিপ্লোমেসিতে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না, এবং আমরা যদি আমেরিকার ডিপ্লোমেসির সর্বশেষ চিত্রটা প্রকাশ করি, তাতে সারা পৃথিবীতে যে আমেরিকান অ্যাম্বাসি আছে তাদের অর্ধেকের বেশিতেই এখন অ্যাম্বাসিডার নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে, তারা অ্যাম্বাসিডার হিসেবে কোনো দক্ষ এবং সর্বোচ্চ লেভেলের লোক নিয়োগ দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের যারা ঘনিষ্ঠ হচ্ছে তাদেরকে সে অ্যাম্বাসিডার বা এই আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় সে নিয়ে আসতেছে। আমরা জানেন যে এবং তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম যে এই তার ঘনিষ্ঠ, তার যে ছেলের পুত্রবধূ, বড় ছেলের ওয়াইফ, মানে গার্লফ্রেন্ড, ওয়াইফও হয় নাই, গার্লফ্রেন্ড যখন এসে পরিচয় করাই দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলতেছিল ওকে তাহলে গ্রিসের রাষ্ট্রদূত বানিয়ে ফেলো, এবং সেটা তাকে গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে সেখানে পাঠানো হয়েছিল। তার মানে এই ডিপ্লোমেট নিয়োগের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে প্রক্রিয়া আর ইরানের প্রক্রিয়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমরা এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ছেলের গার্লফ্রেন্ডকে ডিপ্লোমেট হিসেবে নিয়োগ দিয়ে দিচ্ছে, এবং সে যখন এই ডিপ্লোমেটদেরকে নিয়ে আন্তর্জাতিক কোনো একটা জায়গায় চুক্তি করতে বসতেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে অনেকবার ক্লেম করা হয়েছে যে এই বর্তমান আমেরিকান যারা ডিপ্লোমেট তারা আসলে অনেক কিছুই জানে না, তাদের অনেক কিছু অজানা, তাদের যে নলেজ, ডেপথ অফ নলেজ থাকার দরকার সেই নলেজও তাদের নাই, যার কারণে অনেক জায়গা থেকে তাদের উপর একটা ক্লেম করা হয়েছিল। আপনি জানেন যে একটা ইউরোপীয় ইউনিয়ন সহ একটা পারমাণবিক আলোচনায় আমেরিকার 2 বা 3 ডিপ্লোমেটকে ওইখানে যুক্ত করা হয়েছিল। সে পরমাণুর অস্ত্র নিয়ে তাদের ডিটেলস কোনো জ্ঞান ছিল না, যেটা পরবর্তীতে একটা হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়, এবং ইউরোপীয় ইউনিয়ন সেটা ক্লেমও করেছিল আমেরিকার কাছে যে আসলে তাদের ওই ডিপ্লোমেট যে নলেজ থাকা দরকার, টেকনিক্যাল নলেজ থাকা দরকার, সেগুলো তাদের ছিল না। যখন আমেরিকার ডিপ্লোমেসিটা এই অবস্থায়, ঠিক আপনি যদি ইরানের ডিপ্লোমেসিটা দেখেন, তাদের ডিপ্লোমেসিটা কিন্তু টোটালি ডিফারেন্ট, ভিন্ন। তারা যে দেশের সাথে যে ডিপ্লোমেসি দরকার সেইভাবে তারা ওটাকে ডিলিংস করে। আমেরিকাকে ডিলিংস করার জন্য আপনারা জানেন যে ইরানের একমাত্র শত্রু দেশ হিসেবে তারা আমেরিকাকে নির্ধারণ করেছে, এবং সেই শত্রু দেশের সাথে যারা ডিলিংস করতে পারবে এই ধরনের তারা নিয়োগ দিয়েছে, ডিপ্লোমেট তারা নিয়োগ দিয়েছে। আপনি জানেন এখন আব্বাস আরাকচি, এর আগে ছিল আপনার জাভেদ জারিফ, তার আগে হুসাইন আমির, তার আগে লারিজানি, তারা সবাই ওয়েস্টার্ন ফিলোসফি বা ওয়েস্টার্ন কালচারের সাথে অ্যাডাপ্ট করা, একজন ইন্টারন্যাশনাল ইয়ার উপর PhD করা, এদেরকে তারা ডিপ্লোমেট হিসেবে নিয়োগ দেয়, যারা আমেরিকার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিশে
এবং ওই দেশেই পড়াশোনা করেছে, ওই দেশের কালচার, মানুষ, হ্যাবিট সব কিছু তারা বুঝে। ঠিক বিপরীতে আমেরিকার ডিপ্লোমেট যারা আপনি এখন দেখেন, মার্কো রুবিও বা অন্য যারা কাজ করে, তারা ইরানের কোনো দিন যায়ও নাই, ইরানের কালচার সম্বন্ধে তাদের জ্ঞানও নাই এবং ইরানের কোনো কিছু তারা বুঝেও না। যার কারণে তাদের আলোচনা এবং তাদের আলোচনাতে আকাশ পাতাল পার্থক্য থাকে। এই আলোচনায় যখন তারা পারছে না, এখন তারা চরমভাবে বলতেছে অ্যাটমিক এনার্জি বা পরমাণু বোমা ব্যবহার করবে। এটা আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্পের আগের যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যের মতো এটা আসলে ওইভাবে ব্যবহার করার সাধ্য বা ডোনাল্ড ট্রাম্পকে দিবে না আমেরিকানরা। কারণ কেন দিবেন, এটা ইরানিদের প্রতি ভালোবাসা থেকে যে তারা দিবে না ব্যাপারটা এরকম না। তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যই এই পরমাণু বোমা আমেরিকা ব্যবহার করবেন। এটা আমার যে যৌক্তিকতা জায়গা থেকে আমি বলবো। প্রথম বিষয় হচ্ছে, আমেরিকা যদি এই পরমাণু বোমা ইউজ করে, তাহলে আমেরিকাই পৃথিবীর একমাত্র দেশ যে আগেও একবার পরমাণু বোমা ইউজ করেছিল এবং এরপর থেকে সারা পৃথিবীতে একটা রাজনৈতিক সমঝোতা হয়ে গিয়েছে, একটা ট্যাবু চালু হয়েছে যে আসলে আর পরমাণু বোমাটা রাজনৈতিকভাবে স্থিতিশীলতার জন্য আর কেউ ব্যবহার করবে না। এটা একটা নীতিগত সিদ্ধান্ত, অলিখিত। তাহলে এটা যদি পুনরায় আবার আমেরিকা ভাঙে, তাহলে আমেরিকার যে আধিপত্যের জায়গা সেটা একেবারে চরমভাবে শেষ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, পরমাণু বোমা ইউজ করার অর্থ হচ্ছে এটা একবারে সর্বোচ্চ সিদ্ধান্ত। এখানের এই ব্যবহার করার পর ইরান আর এখানে কোনো রকমের তাদেরকে আর সে ডান বাম উপর নিচ কিছু দেখবে না। সে মধ্যপ্রাচ্যের চরম আকার বিশৃঙ্খলতা তৈরি করবে এবং ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য তার যতটুকু সর্বোচ্চ শক্তি দরকার সেই শক্তি সে ব্যবহার করবে। আমরা জানি ইসরায়েলের আয়তনটা খুবই ছোট, 20,770 বর্গ কিলোমিটার, যেটা আমাদের চট্টগ্রাম বিভাগের চেয়ে ছোটো, ঢাকা বিভাগের চেয়ে একটু বড়। তাই ওইটাকে শেষ করে দেওয়ার জন্য ইরানের খুব বেশি ওই ক্যাপাসিটি ইরানের আছে। এই বক্তব্য যখন দিচ্ছিল, আমি এর মধ্যে একটু বলে নিচ্ছি, যখন এই টেলর গ্রিন এই বক্তব্য দিচ্ছিল, ইরানের বিভিন্ন বিশেষজ্ঞরা এটা পাল্টা বক্তব্য, পাল্টা জবাব দিয়েছে। ইরানের একজন আইআরজিসির খুব ঘনিষ্ঠ এক বিশ্লেষক সরাসরি বলছে যে আমরা অনেক কিছু এখনও লুকায়িত রেখেছি, প্রকাশ করি নাই। আমেরিকা যদি এই ধরনের চিন্তা করেও থাকে, আমরা এমন কিছু প্রকাশ করব যার একটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে আমেরিকান ঘাঁটি আছে, সে ঘাঁটিতে হামলা করার জন্য আমাদের ওই রেঞ্জ মাত্রার ক্ষেপণাস্ত্র অলরেডি আমাদের প্রস্তুত করা হয়েছে। তার মানে অস্ট্রেলিয়া হচ্ছে 11,000 কিলোমিটার দূরে। সঞ্চালক তাকে প্রশ্ন করেছিল, অস্ট্রেলিয়া তো প্রায় 11,000 কিলোমিটার দূরে। বলছে যে হ্যাঁ, 11,000 কিলোমিটার মাত্রার আমাদের সে প্রস্তুতি আছে। তখন সে প্রশ্ন করছে পাল্টা যে আমেরিকা কিন্তু আমাদের কাছ থেকে 10,000 কিলোমিটার দূরে। আমরা যদি 11,000 কিলোমিটার দূরে গিয়ে আক্রমণ করতে পারি, তাহলে 10,000 কিলোমিটার তো আমাদের রেঞ্জের মধ্যে আছে। এবং মারান্ডি, আপনি জানেন যে ইরানের একজন অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতনামা বিশ্লেষক প্রফেসর মারান্ডি, সে বলছে যে আসলে ইরান এত বড় রাষ্ট্র, এখানে পরমাণু বোমা ব্যবহার করে আমেরিকা খুব বেশি সুবিধা পাবে বলে আমার মনে হয় না। কারণ আমাদের প্রায় 80টা হচ্ছে মিসাইল সিটি আছে, সে সিটি ধ্বংস করতে হবে। আমাদের দেশটা হচ্ছে ইসরায়েলের চেয়ে প্রায় 80টা ইসরায়েলের সমান বড়। আপনি জানেন যে ইরানের আয়তন 16 লক্ষ, সম্ভবত 40,000 বা 80,000, বাংলাদেশেরও প্রায় 12টা বাংলাদেশের সমান। তাই ওইখানে পরমাণু বোমা কয়টা ব্যবহার করবে আমেরিকা? এবং আমেরিকা যদি পরমাণু বোমা ব্যবহার করে, তার মধ্যে আমরা তো দুইটা নিয়ে আলোচনা করলাম। তৃতীয় যে বিষয়টা হবে যে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করতে গেলে ইরান তখন মধ্যপ্রাচ্যের আমেরিকার যত মিত্র আছে, সেই মিত্রর যতগুলো আপনার আছে, তাদের এই ওয়াটার ডিসিলেশন যে অর্থাৎ জানেন যে মধ্যপ্রাচ্যের প্রায় 80% মানুষ সমুদ্র থেকে লবণাক্ত পানি মুক্ত করে মিঠা পানি ব্যবস্থা করে তারা বেঁচে থাকে। সেই 80% ডিসিলেশন তারা ধ্বংস করে দিবে এবং তাদের ওইগুলা থেকে তাদের মানে মোট কথা হচ্ছে তাদের তেল সামগ্রী, তাদের এলপিজি গ্যাস সামগ্রী, তাদের ডিসেলিনেশন পানির যে প্রক্রিয়াজাতকরণ যে অবস্থা, সব ধ্বংস করে দিবে ইরান। এবং এটা মধ্যপ্রাচ্যে যারা কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন সবাই জানে। যার কারণে এই মিত্ররাই দিবে না আমেরিকাকে কোনোভাবে পরমাণু বোমা ইউজ করতে। চতুর্থ যে কারণটা আমার কাছে মনে হচ্ছে, পরমাণু বোমা যদি ইউজ করে তাহলে আমেরিকার অস্ত্র শিল্প চরমভাবে ধস নেমে যাবে। কারণ সারা পৃথিবী জেনে যাবে যে ইরানকে হারানোর জন্য আমেরিকার কোনো অস্ত্রই কাজ করে নাই, সর্বশেষ তাদের পরমাণু অস্ত্রটা ব্যবহার করতে হয়েছে। তার মানে পরমাণু অস্ত্র ছাড়া আর পৃথিবীতে কোনো অস্ত্র নাই যেটা দিয়ে ইরানকে হারানো যায় বা অন্য কোনো দেশকে হারানো যায়। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন চিন্তা করবে যে আমেরিকার যে কোটি কোটি টাকার অস্ত্র বাণিজ্য মধ্যপ্রাচ্যে করে যাচ্ছে, সে অস্ত্র বাণিজ্য তাদের জিরো হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন চিন্তা করবে যে আর কোনো অস্ত্র দরকার নাই, যেহেতু একটা পরমাণু অস্ত্র দিয়ে সব কিছুকে হারানো যায়, তাহলে আমাদের শুধু পরমাণু অস্ত্রটাই দরকার, অন্য কোনো অস্ত্র আর দরকার নেই। এবং এটা পঞ্চম যে বিষয়টা হবে, সারা পৃথিবীব্যাপী সকল দেশ তখন
পরমাণু অস্ত্র তৈরি করার জন্য উঠে পড়ে লেগে যাবে, তখন আমেরিকা, জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, অন্য কোনো দেশ আর তাদেরকে ঠেকাতে পারবে না। কারণ মানুষ তো স্মার্টফোনের মাধ্যমে সারা পৃথিবীর সকল কিছু আপডেট পাচ্ছে। তারা বুঝে নিবে যে আসলেই পরমাণু অস্ত্র ছাড়া বাঁচার আর কোনো পথ নাই। যদি এই অস্ত্র ব্যবহার করে ফেলে আমেরিকা, তখন তারা নিশ্চিত হবে যে আমাদের বেঁচে থাকার জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু অস্ত্র দরকার 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 দরকার। তাহলে এটা আরও সারা পৃথিবীতে পরমাণু অস্ত্রের বিস্তারকে আর তখন আমেরিকা রোধ করতে পারবে না। সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমেরিকা যদি ইরানের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে এটা চীন এবং রাশিয়াকে চরম সুযোগ তৈরি করে দিবে পরমাণু অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে। রাশিয়া, আপনি জানেন, প্রায় 1000 দিন ধরে যুদ্ধ করতেছে ইউক্রেনের সাথে। রাশিয়ার কাছে যে পরমাণু অস্ত্র আছে, সে যদি চায় জাস্ট 2 ঘন্টার মধ্যে পুরো ইউক্রেনকে ধ্বংস করে দিয়ে ইউক্রেন দখল করে নিতে পারে। কিন্তু রাশিয়া তো ভয়ে সেই পরমাণু অস্ত্র ব্যবহার করছে না, যে আমি যদি পরমাণু অস্ত্র ব্যবহার করি তখন সারা পৃথিবীর যারা পরমাণু অস্ত্রধারী তারা আমার উপর এটা অ্যাটাক করতে পারে বা আমাকে কোণঠাসা করে ফেলতে পারে, আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, আমার একটা ভুল ডিসিশনে পুরো রাশিয়া ধ্বংস হয়ে যেতে পারে। যার কারণে কিন্তু রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারতেছে না। কিন্তু যদি আমেরিকা ইরানের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে অবশ্যই রাশিয়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইউক্রেনকে ধ্বংস করে ফেলবে এবং তাইওয়ানকে চীন দখল করে নেবে। এবং তখন প্রয়োজনে চীন তাইওয়ানকে দখল করতে গেলে পরমাণু অস্ত্র ভয় দেখালেই তো তাইওয়ান শেষ হয়ে যাবে। কারণ তাইওয়ান তো একটা খুবই ক্ষুদ্র একটা দেশ এবং এটা চাইলেই চীন যখন তখন এটাকে গ্রিপে নিয়ে যেতে পারে। এই ধরনের একটা অসম প্রতিযোগিতা শুরু হলে তখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমেরিকা। আমেরিকার ডলার পতন হয়ে যাবে, আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে, আমেরিকাকে সারা পৃথিবী ঘৃণা করবে এবং সর্বোপরি আমেরিকা যে পরাশক্তি ছিল, সে পরাশক্তি থেকে তাদেরকে ড্রাইভ দিতে হবে যে আমরা পরাশক্তি থেকে আমাদের পরাশক্তির পাখা খুলে ফেললাম, আমরা এখন সাধারণ দেশ হয়ে যাব এবং আমরা চীন, রাশিয়া এদেরকে মেনে নিয়ে বা তাদের রাজত্ব মেনে নিয়ে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আমেরিকা কখনই এটা করার কথা না। আমি এটা বিশ্বাস করি যে হয়তোবা এটা একটা নতুন চাপ তৈরি করতেছে ইরানের উপর পরমাণু হামলার ইস্যুটা নিয়ে। এর বেশি কিছু হবে না। তবে এখন যুদ্ধটা চলে গেছে, আমার মনে হয় আর অস্ত্রের জায়গায় নাই, এটা অর্থনৈতিক চাপ, কে কতটুকু সহ্য করতে পারে এই জায়গাটায় এখন যুদ্ধ চলে গেছে। আমেরিকা নৌ অবরোধ দিয়ে দিয়েছে, ইরান এদিক দিয়ে আপনার হরমুজ প্রণালী আটকে দিয়েছে। তাই সব কিছু মিলে এখন অর্থনৈতিক যুদ্ধটা কে কতটুকু অর্থনৈতিক চাপ সহ্য করতে পারে সেটার উপর সব কিছু ডিপেন্ড করবে এবং এটার ফাইনাল রেজাল্ট পেতে আমাদের হয়তো আরও 3-4 দিন অপেক্ষা করতে হবে যুদ্ধ কোন দিকে যাচ্ছে।